আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমার এটাই হয়তো শেষ ভিডিও বার্তা বাংলাদেশের মানুষের প্রতি। এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পরে যদি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয় বা সিদ্ধান্ত নিতে আপনি এর পরেও সমস্যা হয়, তাহলে বুঝতে হবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। আমি খুব ঠান্ডা মাথায়, খুব সহনশীল এবং একদম কোনো পক্ষপাত তুষ্ট না হয়ে কিছু কথা বলবো। কথাগুলো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হিন্দু, মুসলমান সবার কাছে অনুরোধ থাকলো শোনার। দেখেন, আমাদের দেশের যে রাজনীতি, আজকে আওয়ামী লীগকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগরে বোঝায় লাভ নাই, তারপরও কিছু মানুষ তো আছে এই আওয়ামী লীগ করে যারা কিনা মানে দেশের জন্য মনে করে যে অনেক মানুষ আছে তারা ইন্ডিয়াকে অপছন্দ করে। জামাত, আওয়ামী লীগের অনেক কিছু আছে যেগুলো তারা পছন্দ করে না। ইভেন এই দেলোয়ার হোসেন সাঈদীর ঘটনায় অনেক ছাত্রলীগের রানিং সভাপতি পদ ছেড়ে দল থেকে চলে গিয়েছে। ইসলামের প্রতি তাদের প্রচণ্ড ভালোবাসা আছে, মুসলমানদের প্রতি ভালোবাসা আছে, তারা ভারতকে ঘৃণা করে। আমাদের সাথে তাদের সমস্যা নাই তো। আমি ভিডিওতে বলছি, আমি টঙ্গী কলেজের ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, টঙ্গী পৌরসভার ছাত্রলীগের সভাপতি কানন। জিজ্ঞেস করেন, খোঁজ নিয়েন, আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল তারা টঙ্গীতে, সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। এখনও যদি নাকি আমি জানি না যে এরা কোথায়, কে কোথায় আছে, যদি তাদের দরকার হয় আমি আমার বাসায় যদি রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য যদি দরকার হয় আমি আমার বাসা ছেড়ে দেবো। আমি যেইভাবে থাকছে, মানে সম্পর্কটা এইরকম। কারণ আমি দেশ থেকে যখন এসছি তখন পর্যন্ত এই দেশের রাজনীতিটা এই পর্যায়ে পৌঁছায় নাই। শিবির করলেই কাউকে গলা কেটে মানে ক্রস ফায়ারে দিয়ে মেরে ফেলতে হবে, এই অবস্থায় হয় নাই। ভারতের মোদির জন্য আমার দেশের মুসলমানদেরকে গুলি করে মারতে হবে, এই অবস্থা তখনও শুরু হয় নাই। তো যারা 5 তারিখ পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত, আগের দিন পর্যন্ত যারা আওয়ামী লীগ ছেড়ে আসেন নাই, তাদের প্রতি এই হৃদয়ের সম্পূর্ণ শক্তি দিয়ে ঘৃণা জানায় রাখলাম। বাট যেটা বললাম আর কি, যে আওয়ামী লীগের সাথে তো আমাদেরও সম্পর্ক ছিল, তাদের অনেক মানুষ আছে ভারত বিরোধী, তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই। কিন্তু ভাই, একটা জিনিস বলি, আজকে এই আদালতের বারান্দায় আপনারা আটক হচ্ছেন, মাঝে মধ্যে দেখি চোরাগুপ্তা মিছিল করছেন, তারপরে মাঝখানে আবার একটু ভাঙচুরও শুরু করেছিলেন। এখনও বিভিন্ন জায়গায় আপনারা নানান শেপে, নানান পরিচয়ে আপনারা রাস্তায় নামতে চান, বিদেশে আপনাদের যারা আছে তাদের কথাবার্তা শুনে। শুধু খুব ছোট্ট একটা বিষয় বলি, এই যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়েছে না, তার চাইতে আরও 15-20 দিন আগে থেকে আলোচনা চলছিল তাকে চলে যেতে হবে। আমি ভিডিও করেছিলাম 21 বা 22 তারিখে যে শেখ হাসিনা পালিয়েছে, ওই সময় থেকেই কিন্তু আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনা, ওই সময় বলা হয়েছিল যে আপনাকে এখন আপাতত ইন্ডিয়াতে যান, এরপরে আপনি আবার ফের পরিস্থিতি ঠান্ডা করে আপনি আসবেন। আমরা জানি না শেখ হাসিনা ওই 3 দিন কই ছিল। অনেকে বলে আগরতলাতে ছিল, কেউ বলে কলকাতায় ছিল, কেউ বলে দেশে ছিল। আমি 100% কনফার্ম হইতে পারিনি। তো শেখ হাসিনা দেশে এসেই বলল যে শেখের বেটি পালায় না। এরপরে কিন্তু ঠিকই পলাইলো। আপনি পিছনেটা বাদ দেন, 5 তারিখে পলানোর এটা তো আমরা সবাই এখন জানছি যে এটা 2 তারিখ 3 তারিখ থেকেই এই আলোচনা, 3 বাহিনীর প্রধান দফায় দফায় আলোচনা চলছে, হাসিনা চলে যাবে। যেদিন চলে গেলেন তারও তো 3 ঘন্টা 5 ঘন্টা আগেও তো আপনার 5 তারিখে গিয়েছে, 3 তারিখে সে এই তাপসের সাথে ফোন রেকর্ড ফাঁস হয়েছে, দেখেছেন না? সেখানে সে বলছে সে চলে যাওয়ার কথা। আপনি আওয়ামী লীগ করেন না? আপনি এখনও আদালতের বারান্দায় গিয়ে জয় বাংলা শরীর গরম করা স্লোগান দেন না? এখনও রাস্তায় নামেন না? আপনার জন্য শেখ হাসিনার খারাপ লাগার কথা না? ইভেন এমপি মন্ত্রী যেই সালমান এফ রহমান এত কিছু করলো, তাদেরকেও বলেছে? বলে নাই। ঠিক নিজের আত্মীয় স্বজন, খুব ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার এদেরকে নিয়ে সে উড়াল দিয়েছে। চিন্তাও করে নাই ভাই আপনাদের কথা। এটাই রাজনীতি। আপনি যে যত কথা বলেন, আজকে যারা ছাত্রদল, যুবদল, বিএনপি অনেকেই এখন আবার নতুন করে বিশাল দল করেন। আমরা লক্ষ লক্ষ মানুষ দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মিছিল টিছিলের নেতাদের দেখার জন্য। ভাই, আপনারা যারা জেল খেটেছেন, আপনার পাশে যে মিছিল করে এখানেই 2-4 জন পেয়ে যাবেন। বিএনপির অসংখ্য মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। তারা এই জেলখানায় যখন গিয়েছে, তখন জেলখানায় যাওয়ার পরে সারাদিন বিভিন্ন কোর্ট থেকে জেলে যায়, যাওয়ার পরে ওইখানে এই কারা কর্তৃপক্ষের একজন এসে তারপরে বলে যে জামাত শিবিরের কে কে আছেন হাত তোলেন। আমার এই বর্ণনা এক শিবিরের এক ছেলে দিচ্ছিল। পরে ভাই আমি মনে করছি কি আমাদের এবার নিয়ে বোধহয় মেরে টেরে ফেলবে, আমাদের আলাদা করছে কেন? আলাদা করে নিয়ে যায়, 2টা লুঙ্গি দিয়েছে, একটা গামছা, এক জোড়া স্যান্ডেল, তারপরে শুকনা খাবার। এটা জামাতের শিবিরে যারা ধরা পড়েছে তাদের জন্য। আমি অনেক মানুষকে চিনি ভাই, আপনার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে এই বিএনপির যেই নেতার জন্য। আপনি
মিছিলে গিয়ে তারপরে আটক হয়েছেন, সেই নেতা আপনার খবরও নেয় নেই। এটাই রাজনীতি। এই যে 21 টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেল খেটেছে, বিএনপি খবরও নেয় নাই। কনক সারোয়ার 9 মাস জেল খেটেছে, কনক সারোয়ারের বোন জেল খেটেছে। আমরা সেই একই ঘটনায় আমরা পালিয়েছি তারেক রহমানের বক্তব্য চালানোর জন্য, বিএনপি আমাদের খোঁজ নেয় নেই। টাকা পয়সা তো পরের কথা, খোঁজও নেয় নেই। আজকে ইলিয়াস হোসেন আজকে জায়গায় এখানে এসে বসলাম, অনেক মানুষ বলেছেন না আমাদেরকে বিএনপি টাকা দেয়, তারেক রহমান টাকা দেয়, বলেছেন না। আজকে এই জায়গায় এসে বললাম, চারানা পয়সার কোনো দিন যদি নাকি বলতে পারে যে জামাত ইসলাম বা বিএনপি থেকে আমাদেরকে কোনো দিন দিয়েছে, বলেন ওটা ফাঁস করতে। ধরেন জামাত, তো এখন তো আমি জামাতের পক্ষে বলছি, জামাত বলবে না মনে করেন, বিএনপির বলেন একটা ফাঁস করতে যে আমার একটা টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোনো দিন শুনেছেন তারেক রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, খালেদা জিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা? এখন তো তাও একটু সমালোচনা করি খুব ভদ্রভাবে। গেল 5 তারিখের আগ পর্যন্ত 6 বছর বিএনপির তো ক্ষমতা ছিল না, কিছুই ছিল না। বিএনপি জীবনে কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারবে এটা অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে ছিল। তখন বলতে পারতাম না? বলেছে নাকি কোনো দিন? যারা বলেছে তারেক রহমানকে চেনেই না, লন্ডনে কি যেন একজন আছে এরকম বলেছে যারা, তাদের সাথে এখন তারেক রহমান ডেকে নিয়ে তারপরে জড়ায় ধরে কোলাকুলি করে, সেগুলো আমরা ফেসবুকে ছবিও দেখি। এটার নামই রাজনীতি। আপনারা কে কী করলো, আপনারা কে আদর্শের কারণে পছন্দ করে, কী কারণে, এটা বাংলাদেশের এই আওয়ামী লীগ বিএনপির ভেতরে নাই। অনেক বিএনপির লোকজনকে চিনি, যারা এই দিন এক এমপিকে দেখছিলাম, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর সাথে দেখা হয়েছে, সে বলছে যে ভাই জেলখানায় আপনি আমার ছাড়া কোনো দিন বাসা থেকে খাবার গেলে এই কারণে জেলখানায় অনেক মহব্বত করেছেন আমাকে। এটা হয়েছে, এটাই বাংলাদেশে এই জামাত ইসলাম করেছে। আজকে মানুষের চোখের সামনে 2টা রাস্তা একদম স্পষ্ট হয়ে গিয়েছে। সকালে একটা লাইভ করেছিলাম আপনাদের বাংলাদেশ সময় রাতে, লাইভটা করার পরে সেই ভিডিওটা নানান ধরনের কৌশল করে, ভিডিও চলাকালীন কপি রাইট ম্যানেজারে উঠায় নানানভাবে তারা সেটা সরানো হয়েছে। সেই আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই করছে। জামাত এই আওয়ামী লীগ যেমন সিআরআই করেছিল, তাদের এখন মহাখালী ডিওএইচএসে এক বিরাট বিলাসবহুল এক ভবন তারা ভাড়া নিয়েছে। সেটা নিয়ে সেখানে হাওয়া ভবনের মানে নতুন যেই ভার্সন, সেই ভার্সন তারা সেই ভবনে শুরু করেছে। এখানে কিছু লন্ডন থেকে যাওয়া কিছু ধান্দাবাজ চান্দাবাজ এগুলো সব একসাথে হয়ে তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে তাদের পক্ষে কাজ করানোর জন্য। কাজ হচ্ছে না, আমার ভিডিও সরাই দিছেন। ভাই এইগুলিতে আওয়ামী লীগ করতে, আপনি করেন কেন? আপনারা নিয়ে এত বাজে কথা তো বললেন, যেটা সত্যি সেগুলি বলেছে। আপনার যদি নাকি কাউন্টার কোনো ন্যারেটিভ থাকে আপনি প্রকাশ করেন, আপনি বলেন, আপনার লোকজনিতে, আপনার তো লোকের অভাব নাই। আপনার বহু আমাদের মতো অধম ইউটিউবার, আমরা তো ভাই ছোটোখাটো মানুষ, আপনাদের বহু বড় বড় মানুষ আছে, তাদেরকে বলান, সমস্যা কোথায়? এগুলো করছে, ঘোষণা দিয়েছে এই বিএনপির তথ্য বিষয়ক আপনার সম্পাদক, ঘোষণা দিয়ে আমার ফেসবুক যাওয়ার পরে ঘোষণা দিয়ে বলেছে সে করেছে এটা, অর্থাৎ বিএনপি করেছে। সেই বিএনপি আমাদেরকে যদি ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু করতো কোনো সমস্যা ছিল না। গেল 1.5 বছরে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার জন্য আমি নিজের পরিবার, আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে, এই যে আজকে দেখেন না, এই যে মাথার মধ্যে দেখেন না চুলটুল পাতলা হয়ে গিয়েছে, এটা এই আওয়ামী লীগের কারণে। বহুত কষ্ট সহ্য করেছে, তারই চুলটুল 5 বছরের মধ্যে বুড়া হয়ে গেছে একদম। এটা এই আওয়ামী লীগের কারণে, ইন্ডিয়ার কারণে। সেই আওয়ামী লীগ, সেই ইন্ডিয়াকে নিয়ে আপনারা মিটিং করেন, মিছিল করেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনারা বলেন তারা আপনাদের ভাই, তাদের মামলা থাকবে না। মির্জা ফখরুল মামলায় তো আপনি করেন নাই, মামলাগুলি তো আপনার এই জুলাইয়ের আপনার বাড়ির কেউ লোক মারা যায় না। আপনি বলেছেন আপনি ছাত্রদের সাথে এই আন্দোলনে নাই, এটা আওয়ামী লীগ আপনাকে দিয়ে বলিয়েছে। আপনার ভাই আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে, আপনি ব্যবসা করেছেন, আপনি ভাতা নিয়েছেন, আপনার মেয়েকে অস্ট্রেলিয়াতে রেখেছেন, ঘর জামাইটাকে অস্ট্রেলিয়া রেখেছেন, সেখানে প্রতি মাসে মাসে ডলার পাঠাইতেন। আপনার তো সমস্যা নেই, আপনি কে যে এটা বলার? একটা মামলাও রাখবো না। আওয়ামী লীগকে আপনারা একদম মাঠে নামিয়ে এনেছেন, এবার জনগণের সাথে মারামারি করবেন। কালকে মারামারি করতে যায়েন, তারপরে বুঝবেন খেলাটা কাকে বলে। তো এই যে আওয়ামী লীগের যে লোকগুলো এখন আপনারা করছেন, দাপাদাপি করছেন, আপনার যেই আপার জন্য করেছেন এখনও করছেন, অনেকে আদালতের বারান্দায় দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আপনার আপা কিন্তু আপনাদেরকে নেওয়া যায় নাই। এই যে আজকে বিএনপির পিছনে যারা ঘুরেন, এদের একজনের বলেন যে মির্জা ফখরুলের আসনে সামনের বছর আমি ইলেকশন করতে চাই। মির্জা ফখরুলের এটা শেষ ইলেকশন। মির্জা ফখরুলের ভাই আছে একটা বিশাল চান্দাবাজ, ফয়সাল। বললেন তো আপনি এখন যে ভাই সামনের বার কিন্তু আমি মনোনয়ন নিব, ফয়সাল আপনার বাসায় কিনা দেখেন তো। 2 দিন পরে দেখবেন গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এটার নামই রাজনীতি। আজকে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, আল জাজিরার ইন্টারভিউটা খালি দেখলাম, খালি ঘুরায় পেঁচায় আপনার ইন্ডিয়ান মালটা ওনারা প্রশ্ন করছে, মেয়ে আপনার কোনো নারী
জামাত ইসলামের প্রধান হইতে পারবে কিনা। ভাই, নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে না। উপরে যিনি আসছেন তার চাইতে বড় হেকিম আমি না। উনি আমারে বলছেন যেটা, এটার বাইরে আমরা যাইতে পারবো না। আমি নারীকে অসম্মান করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস, আমি আরেকভাবে বলি আপনারা, মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? জামাত ইসলামে হইতে পারে। প্রত্যন্ত সেই নীলফামারীর গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোনো পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতাতেই আসতে হবে। এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কী করে, আরে ভাই, নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা? তারা বানায় নাই কেন? অনেক দেশ বানায় না। পৃথিবীর কয়টা দেশে নারী আছে? একজন নারীর মানে সামাজিকভাবেই শারীরিকভাবেই তার অনেক বাধ্যবাধকতা আছে, তো সে যায় না ওই জায়গা পর্যন্ত। আপনি যদি এমন বলেন যে না আমারে দিতে হবে, আমি সমান অধিকার, ভাই সমান অধিকার নিলে সব জায়গায় নেন। বাসের মধ্যে আবার লেখা থাকে কেন যে সংরক্ষিত আসন? সংসদের ভেতরে লেখা থাকে কেন সংরক্ষিত আসন? কেন আপনি সংরক্ষিত আসন লাগবেন? 300 আসনে আপনি ফাইট করেন, আপনার দলে কই ফাইট করে না কেন? আওয়ামী লীগ আর বিএনপি জামা ছিল না তো, এত বছর আপনি সংরক্ষিত আসনে নিয়ে মমতাজরে বসান কেন? কেন তারে 300 আসনের মধ্যে দেন, 150 আসনে। আপনার মনোনয়ন পাওয়া কতজন আছে? 2%, 2%। কেন 150 সিট দিয়ে দেন মেয়েদেরকে? আপনি তো সমান অধিকার করেন। জামাত ইসলামকে চেপে ধরেছে। সো ভাই, জামাত ইসলাম যোগ্য থাকলে যে কোনো কাউকে দিবে, কিন্তু জিয়া পরিবার আর শেখ পরিবারের বাইরে আপনি আওয়ামী লীগ আর বিএনপির দলীয় প্রধান হইতে পারবেন না। এটার কোনো গণতন্ত্র কিচ্ছু নাই, উনিই হবেন। কাউন্সিল আপনি আফগানিস্তানে বসে করেন আর ওয়াশিংটন বসে করেন, কাউন্সিলে এই শেখ হাসিনাই প্রধান হবে আর খালেদা জিয়াই প্রধান হইতো, এখন তারেক রহমানই প্রধান হবে। এর বাইরে ফখরুলও হবে না, সালাউদ্দিনও হবে না। এটার নাম গণতন্ত্র। এইভাবে এই দেশ চলেছে, মানুষ এইভাবে চলতে চায় না। আপনি আমার ভিডিও বন্ধ করে দিয়া তারপরে মানুষকে যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা যে মানুষ বুঝে নাই, বুঝবে না, এটা লঞ্চঘাট, রেল লাইন, বাস স্ট্যান্ড যেখানে যেখানে আছে ওইখানে যায় যায় খোঁজ নেন। মানুষ যে যাচ্ছে, মানুষের চোখের দিকে তাকে। আজকে একটু আগে এক এমপি ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল ঢাকার, তো ওনার কথাবার্তা শুনে, উনি আবার খুব বড় একজনের করছেন, হেভিওয়েট জামাতের এক প্রার্থীর আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো শুকাই গেছে একদম কথা। যেমনি আমার সাথে কথা বলে ওইভাবে কথা বলে না আজকে। খুব মনে হইলো যেন একদম নীরব, মানসিকভাবে ভেঙে পড়েছে এরকম। রাস্তাঘাটে গেলে তো ভাই একজনের সাথে ভোট চাইলেই বোঝা যায় সে কি দাড়ি পাল্লাই দিবে না ধানের শীষে দিবে, কারে দিবে বোঝে না। এটা ওনারা রাস্তাঘাটে দেখে না। এই যে বাসে ওঠা, ট্রেনে ওঠার লোকগুলির কি এইখানে কি এমপি সাহেব করেছে, লোক দিয়েছে যে তোমরা যাও মিছিল করতে করতে? পুরো ট্রেনের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে, পুরো লঞ্চের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে। আপনার লোক নাই? কই আপনার লোক নাই, তাই আপনার কেউ মিছিল করারও লোক নাই। এটাই হচ্ছে রাজনীতি। এই মানুষ এটা বুঝতে শিখেছে যে এই দেশে এই রাজনৈতিক দলগুলো 54 বছর শুধু আমাদেরকে চুষে খেয়েছে, এদেরকে দিয়ে আমার এই দেশের কোনো উন্নতি হবে না। যারা এখনও বুঝতে পারেন নাই তাদেরকে একটু কথা বলি, ভাই আপনাদের এই যে আজকে যেই অবস্থায় এসে আমি সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি, এটার জন্য অনেক নিজের সাথে নিজে অনেক দিন ধরে যুদ্ধ করছে যে কি করা উচিত। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি বিএনপির পক্ষে করতাম তাইলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাহলে একটু মোটামুটি থাকতে পারতাম, কিন্তু দিনের পর দিন তাদের যে আচার আচরণ, কথাবার্তা, শেখ মুজিবের প্রতি প্রীতি, সেই 5 তারিখের পর থেকে তারা এগুলো করছে। এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিএনপির বাইরে নিয়ে এসেছে। আমরা তো বিএনপির বাইরে যাইতে চাই না ভাই। তারেক রহমানের প্রতি এখনও যথেষ্ট সম্মান আছে, শ্রদ্ধা আছে, তারা নিয়ে কোনো বাজে কথা বলি নাই, বলবো না, বলতে চাইও না। কিন্তু এই দলের প্রধান হিসাবে ওনার তো এগুলোর দায় নিতে হবে। যা হয়েছে এখনও পর্যন্ত, যা হচ্ছে, কালকেও আপনি হুমকি দিচ্ছে বাড়ি ঘর দুয়ার সব পোড়ায় দিবে, এই করবে, এগুলো তো ভাই আওয়ামী লীগের বক্তব্য। আপনি কেন সেগুলো বলেন? যাই হোক, তারা তাদেরটা বলবে। আপনারা বাংলাদেশে মানুষ যারা আছেন তাদেরকে বলি, ভাই আমি জামাত ইসলামের কেউ না। জামাত ইসলাম আমি কোনো কথা বললে শুনবে কি না এটাও আমি জানি না। জামাত ইসলামের আমি কোনো বড় পদও চাই না, কোনো সুবিধাও চাই না। জামাত ইসলামের কথা যতটুকু বলি, আমার নিজের যেহেতু কোনো দল নাই, আমি বাংলাদেশের 2টা দলের মধ্যে কম্পেয়ার করেছি যে কাদের হাতেই বাংলাদেশটা নিরাপদ থাকবে। আমার মনে হয়েছে যে জামাত ইসলামের কাছে এটা নিরাপদ থাকবে। তাদের এই গেল 1.5 বছরে অনেক টাকা ইনকাম করার সুযোগ ছিল। তাদের শুনেছেন কোনোদিন এই 1.5 বছর না, কোনোদিন শুনেছেন যে জামাত ইসলামের কোনো লোক বিদেশে টাকা পাচার করেছে?
এই যে এতগুলো মানুষ তারা মারা গেল, কোনোদিন কেউ দেশ বিদেশে পালিয়ে গেছে শুনেছেন? যাইতে হয়নি, তারা এইখান থেকে যায় না। এই ইমানের শক্তি তাদের আছে। আপনার এলাকায়, আপনি আপনার বাড়ির পাশে আপনি করেন, ভাই কালকে সারা রাত অন্তত কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকা পয়সা নিয়ে যদি মনে করেন আপনি যে টাকা দিয়েছে ইমান দেখাবেন, আরে ভাই আপনি তো 2 নাম্বারই করেছেন, টাকা নিয়েই 2 নাম্বারই করলে আরেকটু 2 নাম্বারই করেন। ওর এই কথাটা শুনে, যে কথা দিয়েছেন এই কথাটা রাখেন না। দেশের জন্য, আপনার ভবিষ্যতের জন্য এই 500 আর 1000 টাকার জন্য নিজেরা বিক্রি করেন না। ভোটটা যেখানে আপনার প্রতিবেশী যে মানুষগুলো আছে, রাজনীতিবিদ যারা আছে 2টা দলের মধ্যে, তাদের চরিত্র দেখেন, তারা কে কীরকম কী করতে চায়, কি হয়েছে 54 বছরে তারা কি করেছে, এগুলোর দিকে একটু হিসাব করেন, করলে উত্তর পেয়ে যাবেন আপনি ভোট কাকে দিবেন। আমি আমার জায়গা থেকে আপনারে শুধু এতটুকু এনশিওর করি ভাই, আগেই যেটা বললাম যে আমি জামাত ইসলামের কিছু না, জামাত ইসলামের লোক আমার কথা শুনবে কিনা আমি জানিও না, বাট একটু ঝুঁকি নিয়ে, একটু দাবি নিয়ে কিছু কথা বলি। আমি বিশ্বাস করি জামাতকে অন্তত এই কথাগুলো বললে শুনবে। আপনার যেই মানুষগুলি আজকে এই যে প্রবাসে থাকেন না, এই মানুষগুলির জন্য এই 54 বছরে এই দেশের রাজনীতিবিদরা কিচ্ছু করে নেই। আপনাদেরকে শুধু পাঠিয়েছে, গাধার মতো আপনারা খেটেছেন, আপনারা টাকা পাঠিয়েছেন, সেই ডলার আবার ওরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছে। এইভাবেই চলেছে। আমার ডলার রিজার্ভ কেন 34,000 কোটি টাকা থাকবে ভাই? 34 বিলিয়ন ডলার কেন থাকবে? আমার প্রতি সপ্তাহে আসে এরকম $1 বিলিয়ন, মাসে এমন মাস আসে 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার পর্যন্ত আমার রেমিটেন্স আসে। তাহলে আমার রিজার্ভ কেন হবে 34 বিলিয়ন ডলার? আমি এত রিজার্ভ, এত ডলার আমি দেশে পাঠাচ্ছি, সে টাকা কোথায় যায়? এই টাকা আপনি কষ্ট করে পাঠান, আর এই রাজনীতিবিদরা আপনার এই দেশ থেকে করে। বিনিময়ে কি হয়? আপনি যখন যাবেন, যাওয়ার কথা শুনলে দালালের ধরার পরে পাসপোর্ট অফিসে গিয়ে আরেক দালালের পরে, এরপরে আপনি যখন যাবেন বিদেশে, ওইখানে গিয়ে আরেক দালালের হাতে পড়বেন। যাবেন হইলো গিয়ে মসজিদে কাজ করার ভিসা নিয়ে গিয়ে দেখবেন যে বাথরুম পরিষ্কার করা লাগে। এটাই এই বাংলাদেশে চলে এসেছে। আপনাদের কাছে গ্যারান্টি দিলাম, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। আজকে সামনে রোজা, আপনি জানেন গভীর সমুদ্র বন্দরে আপনার এই যে জাহাজ এখনো ভেসে বেড়াচ্ছে, সেগুলো আপনার খালাস করে না, কৃত্রিমভাবে সেগুলোকে আটকে রাখা হয়েছে। মালের দাম বাড়বে, বাজারে সংকট তৈরি হবে, তারপরে সেগুলো নিয়ে আসবে। অল্প কয়টা প্রতিষ্ঠানের হাতে এই সুযোগ দিয়ে রাখা হয়েছে। ইউনূস সরকার আসার পরেও এই সিন্ডিকেট ভাঙে নাই। জামাত ইসলাম আসলে খেজুর আটকায় রেখে আর ছোলা আটকায় রেখে এটার দাম বাড়াবে, এটা হইতে দেওয়া যাবে না। গ্যারান্টি দিলাম আপনাদেরকে। আমি ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলো বলছি, আমি এই গত 1.5 বছরে এটা প্রমাণ করে এসেছি যে আমি এই নির্যাতিত মানুষ, অসহায় মানুষ যারা মাজলুম, তাদের পক্ষে কাজ করি। আজকে ওয়াকার একজন সেনাপ্রধান ভাই, আমি তার কাছে চুনোপুটি একটা, তার সাথে সে আমার একটা ফোন করা মানে আমার জন্য বিশাল ব্যাপার। বিশাল বড় জায়গায় আমি যাই বসতে পারি, বিশাল সুবিধা নিতে পারি ওয়াকারের সাথে সম্পর্ক ভালো রেখা। ভাই প্রপোজাল পেয়েও রাখি নাই। কি বলেছি? যে আলেমদেরকে ছাড়তে হবে, ডিজিএফআই জেলখানায় যেই তাদের ক্লিয়ারেন্সের কথা বলে এদেরকে আটকে রাখে, এটা করা যাবে না। বিডিআরের লোকজনরে ছাড়তে হবে। এটার জন্য তাদের সাথে আমার সম্পর্ক এসে, ভাই আমার মতো একটা মানে খুবই কি বলবো যে দুর্বল একজন মানুষ, আমি তো পাওয়ারফুল না ভাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বিশাল পাওয়ারফুল কেউ নাই। আমার মতো একজন মানুষ, আমি তার এটাতে বিক্রি হই নাই, তার এখানে যায় আমি কিছু চাই নাই নিজের জন্য। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আপনাদেরকে কথা দিলাম, নিজের জন্য কিছু করব না। এই দেশের যে প্রবাসীরা ভারত থেকে সৌদিতে যেতে যেই কয় টাকা লাগে, বাংলাদেশ থেকে ওই কয় টাকা লাগতে হবে। একজন মানুষকে, জামাত ইসলামকে সময় দিব 4.5 বছর। 5 বছরের মধ্যে 6 মাস আগে তাদেরকে হিসাব বুঝাই দিতে হবে যে একজন মানুষ যে কিনা এমপি থাকবে, মন্ত্রী থাকবে, সরকারি কোনো পদে থাকবে, সে বিদেশে ট্রিটমেন্ট দিতে যাইতে পারবে না। যদি ট্রিটমেন্ট নিতে যাইতে হয়, তাহলে প্রত্যন্ত একটা গ্রামের অসহায়, যার চিকিৎসা নেওয়ার 1 টাকাও নাই, আপনি যেই রোগের জন্য মনে করেন বাংলাদেশে চিকিৎসা নাই, সেই চিকিৎসায় যদি আপনাকে বিদেশ যাইতে হয়, তাহলে এই রোগ তো আপনার একার হয় না, গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের মানুষেরও এই রোগ হয়, তাহলে তাকে আপনার নিয়ে যাইতে হবে বিদেশে। এটা সরকারি খরচে এই ট্রিটমেন্ট তাকে দিতে হবে। আমি আজ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম, শুনেছেন জামাত ইসলামের নেতা একজন বিদেশে সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছে? জামাত ইসলামের নেতাদেরকে লাভ দিয়া যায়, পাতলা পায়খানা হইলো, যা থাইল্যান্ডে সিঙ্গাপুরে যায় ট্রিটমেন্ট নিতে হয়েছে। এই বিএনপি আওয়ামী লীগ, এদের কিছু হইলেই বিদেশ, এয়ার অ্যাম্বুলেন্স যা কিছু আছে সব কিছু রেডি থাকে এদের জন্য, ট্রিটমেন্ট নিতে যায়। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, নিজের সর্বশক্তি দিয়া আপনাদের জন্য এই জিনিসগুলো আদায় করবো ইনশাল্লাহ জামাত ইসলামের কাছে। যারা একটা সরকারি অফিসে যান, ভূমি রেজিস্ট্রি অফিসে যান, টাকা ছাড়া একটা কাগজ উল্টায় না,
টেবিল থেকে ফাইল নড়ে না, এই পরিস্থিতি বাংলাদেশে থাকবে না। এটা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে না, এটা জামাত ইসলাম করবে। কারণ এই 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 কাজ তারা, এর আগে 2জন মন্ত্রী ছিল, তারা সেটা করেছে। তাদের প্রতিষ্ঠানগুলো দেখেন, ইবনে সিনা বলেন, ইসলামী ব্যাংক বলেন, 2 দিনের জন্য খালি আওয়ামী লীগের হাতে গিয়েছিল, ইসলামী ব্যাংক তছনছ হয়ে গিয়েছে। এত বছর ধরে এটা সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি আপনার পাওয়ারফুল একটা ব্যাংক ছিল এই ইসলামী ব্যাংক। অথচ তাদের থেকে ম্যানেজমেন্ট হাতছাড়া হওয়ার পর আবার ফের আগের চেহারা, আবার এখানে এসে আবার এটা উপরে উঠছে। এটাই জামাতে ইসলামী। সো এই দলটার কাছে যদি নাকি এই দেশের ক্ষমতা যায়, আপনাদেরকে এইটুকু বলতে পারি যে কতটুকু ভালো হবে সারা দেশ চালাইতে গেলে আমি জানি না, কিন্তু এর ধারে কাছেও কোনো দেশ নাই জামাত ইসলাম যতটি স্বচ্ছতা, ন্যায়, ন্যায্যতা, বৈষম্যহীনভাবে দেশ পরিচালনা করবে, এর আশেপাশেও কেউ নাই। এই বিবেকের তাড়না থেকে বিএনপির একেবারে বিরুদ্ধে যে এবারে নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট চেয়েছে। আপনার নিজের প্রয়োজনে, আপনার দেশের প্রতি যে দায়িত্ববোধ, ভালোবাসা, আপনার নিজের পাওয়ার জন্য, আপনি যেই বাজারে দোকান আছে আপনাকে চাঁদা দিতে হয় না, আপনি রাস্তায় একটা বাস চলে আপনাকে চাঁদা দিতে হয় না, একটা লেগুনা চালান, টেম্পো চালান, সিএনজি চালান, চাঁদা দিতে হয় না, ফুটপাতে একটা দোকান আছে, দিন শেষে 300-500 টাকা ইটি করে তারপরে সারাদিন ধুলা বালু এগুলোতে দাঁড়ায় থাকে করেন, সেখান থেকেও 100 টাকা দিয়ে দিতে হয়। এই মানুষগুলোকে দিতে হবে না। আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে, পৃথিবী বাংলাদেশ 5 বছরের জন্যই না, আরও হাজার হাজার বছরের এই পৃথিবী। আপনারা বেঁচে থাকবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা হয়তো আরও 2-4-10 বছর যদি বেঁচে থাকি, তাহলে দেখব এই 5 বছর জামাত ইসলামীকে দিয়ে দেখেন যে এই দেশের চরিত্র পাল্টায় কিনা, এই দেশে আপনার যে অধিকার, যে নাগরিক অধিকার, সেই অধিকার আপনি পান কিনা। যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তাদের ভেতরে অনেক, বিশেষ করে ওসিদের ভেতরে, ইন্সপেক্টর, পুলিশের ঊর্ধ্বতন অনেক অফিসার আছে, সৎ মানুষ, অনেক অফিসার। বিশেষ করে আমার এই দিন একজন, আমি গত একটা প্রোগ্রামে বলেছিলাম যে পুলিশ মানেই ঘুষখোর, এটা বলার পরে আমার এক এসপি ফোন করেছিল, বলে যে ভাই আপনি আজকে যে কথাগুলো বলেছেন চমৎকার কথা বলেছেন, শুধু একটা কথা ভাই খুব আপত্তিকর, যে পুলিশ মানেই ঘুষখোর। তা বললাম তাহলে কি, পুলিশ কি? বলছে ভাই আপনি কি জানেন যে পুলিশের কত পুলিশ সদস্য যে অনেস্ট? তা বললাম ভাই কোথায় অনেস্ট? প্রতিটা থানার মধ্যে এসআই, কনস্টেবল, ওসি সবই তো ভাই ঘুষ খায়। আমার যদি এটাকে ক্যাটাগরিক্যালি আপনি বলতে বলেন 99.9% তারা ঘুষ খায়। কয় ভাই এটাই তো পুলিশ না, পুলিশের হেডকোয়ার্টারে পুলিশ, পুলিশের এসবিতে পুলিশ, আর্ম পুলিশে পুলিশ, সিআইডিতে পুলিশ, এরা তো ভাই ঘুষ খায় না সবাই। এখন কথা হইলো যে আমি যাদেরকে মাঠে পাই, আমি তো থানার পুলিশকেই মাঠে পাই, আমার পাসপোর্ট আনতে যাই সেই তাকে আমি মাঠে পাই। এই মানুষগুলো যখন ঘুষ খায় তখন আমার কাছে মনে হয় সবাই ঘুষ খায়। তো আজকে একটু নমনীয়ভাবে বলি, মনে করেন পুলিশ ঘুষ খাইতে চায় না, ভাই অনেক পুলিশ, ডিসি, এসপি, আমলা অনেকে খুব আতঙ্কে আছে। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে তাদের পিঠের চামড়া থাকবে না। পিঠের চামড়া থাকবে না কেমন, পিটাবে না, তাদের ঘুষ টুস এই ধান্দাবাজি করার আর সুযোগ থাকবে না। এখন এই কারণে তারা চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। ভাই একটা জিনিস বলি যে এই গেল 15 বছরে এই দেশে বহু ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে কোথায় তারা? সালমান এফ রহমানের মতো লোক, এস আলমের মতো লোক কোথায় তারা? জেলখানার মধ্যে ঢুকে আছে সালমান এফ রহমান, আনিসুল হক, বিশাল প্রতাপশালী আইনমন্ত্রী, এরা সব এখন কোন অবস্থায় আছে? আপনারা টাকা দিয়ে বাঁচাইতে পারবে না। তার চাইতে যদি সততার সাথে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের বেতন তো কম না ভাই, একটা এসপির বেতনও কম না, ডিসির বেতনও কম না, একটু সৎ হয়ে দেখেন না, অন্তত আপনার ভবিষ্যৎ প্রজন্মটা একটা ভালো সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা বাংলাদেশ পাবে। একটু করে যান। এদের ভেতরে বিশেষ করে কিছু ওসি আছে, ওসিরা ব্যাপকভাবে তানারা চেষ্টা চালায় যাচ্ছেন যে নানানভাবে করতে। ভাই কালকের নির্বাচনটার সাথে 18 সালের নির্বাচনের অনেক মিল আছে, কিন্তু 18 সালের পরিস্থিতি আর এই পরিস্থিতিটা একটা। আপনারা বানাইতে চাচ্ছেন 18 সালের নির্বাচন, এটারে ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ যেমন ওই সময় ঘোষণা দিয়েছিল ভোট কেন্দ্রে গেলে করা ফেলা হবে, ভোটের পরে করা হবে, ওদের আমার সামনে দাঁড়িপাল্লা এই নৌকায় ভোট মারতে হবে, এগুলো বলে বলে এসছে। আপনারা ঠিক সেটা করছেন, কিন্তু মাঠটা কি সেই অবস্থায় আছে? ওই সময় এক একজন বিএনপির নেতার বিরুদ্ধে 200, 250, 300 করে মামলা, তার উপরে আবার এলাকায় নির্বাচনে তো পাশ করবেন, এটা মোটামুটি 90% কনফার্ম হয়েই নির্বাচনে গিয়েছে। নির্বাচনটা শেষ হলেই পিটানি খাবে, আবার জেলে যাইতে হবে, বেশি বাড়াবাড়িও করতে পারে না। পোলিং এজেন্ট দেওয়ার লোক ছিল না। পরিস্থিতিটা ওই জায়গায় আছে এখন। বাংলাদেশের এইভাবে ভোট দেওয়ার জন্য ঢাকা শহর থেকে যাওয়ার এটাই প্রথম। 15 বছর ভোট দিতে পারে নাই, 17 বছর
এটাই প্রথম। জুলাইয়ের একটা বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন প্রধানমন্ত্রী, বৈধ হোক আর অবৈধ হোক, সিটিং প্রধানমন্ত্রী দেশ থেকে গোষ্ঠী শুদ্ধ পালিয়েছে, এটাই প্রথম। এই প্রেক্ষাপটে এসে যেই দেশের মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়ায়া সামনের জনকে গুলি করেছে, পিছনের জন তারা না ছেড়ে নিয়ে আসে, পুলিশ বলতে বাধ্য হয় একটারে গুলি করি, অন্য গুলি পালায় না। সেই জাতিটার চোখের সামনে একটা অভ্যুত্থানের রক্ত তাদের শরীরে লেগে আছে, এদেরকে আপনি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে বের করে দিবেন? জামাত ইসলামের লোকজনের সাথে সারা বাংলাদেশের মানুষ কেন্দ্রে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি কোনো উল্টাপাল্টা যেগুলো বলেছেন এগুলো করার চেষ্টা করেন। আর পুলিশ প্রশাসন চোখের সামনে আপনার করবে। বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে জামাত ইসলামের যারা ক্যান্ডিডেটরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাওলানা হালিম বা জামাত ইসলামের কেন্দ্রীয় যেখানে আপনাদের যাদের সাথে কথা বলেন তাদের মাধ্যমে আমার নাম্বার নিয়েন। তারপরে আপনাদের সেন্ট্রাল যে সেল থাকবে সেই সেলে আপনারা যেখানে যখন যেটা ঘটবে সাথে সাথে পাঠিয়ে দিবেন। এই দেশের কোনো গণমাধ্যম যদি আপনাদের এগুলো প্রচার না করে, আমার চ্যানেল আছে, আমার 2টা চ্যানেল, আমার ফেসবুক পেজ আছে 4-5টা, এগুলো সব আপনাদের জন্য উন্মুক্ত। কালকে যেখানে যেটা পাবেন নিজের ফেসবুক থেকে দিয়ে দিবেন। কোনো জায়গায় একজন সাধারণ ভোটার হিসেবে আপনারা হাজার হাজার ভোটার কালকে লাইন ধরে মাঠে থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে আপনারা সেখানে দাঁড়ায় যাবেন। এই ভোট, এটা আপনার অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। আপনি যে সুযোগ পেয়েছেন এই সুযোগ বাংলাদেশে বারবার আসবে না। অতএব যারা ভোট রিগিং করার চেষ্টা করবেন, কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করার চেষ্টা করবেন, বিশেষ কোনো প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করবেন, সেই প্রশাসনের ভাইদেরকে বলবো, ভাই যদি মনে করেন সারা জীবন ঘুষ খাইয়েই থাকতে চাবেন তাহলে যা মন চায় করেন। আর যদি মনে করেন যে না, আমার সন্তানের পেটে আমি যদি নাকি আমার ট্রিটমেন্টের দরকার হয়, আমার সরকার ট্রিটমেন্ট দিবে, আপনি যদি সুন্দর একটা দেশই করেন, আপনি টেনশন করেন কেন যে আমার বড় শেষ বয়সে গিয়ে কি হবে, টাকা পয়সা না রেখে যেতে, এই টেনশন আপনি করেন কেন? সুন্দর একটা দেশ দিয়ে যান। এই যে আমি আমেরিকায় গরিব, মানে আমেরিকার সামাজিক যে অবস্থান সে অনুযায়ী আমি গরিব ক্যাটাগরির একজন নাগরিক, তো মানে মানুষ আর কি। তো আমি যেহেতু অল্প টাকার ইনকাম করি, অল্প টাকার ট্যাক্স পে করি, তো ট্যাক্স ফাইল করার ওই অনুযায়ী আমি ওই ক্যাটাগরিতে আমার ট্রিটমেন্ট ফ্রি এখানে। এটা বাংলাদেশে সম্ভব, খুবই ইজিলি সম্ভব। আমি আপনাদের বললাম ভাই, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, আমি কয়েকটা জিনিস আমি তাদেরকে খুব করে মানে সর্বোচ্চ চেষ্টা করব আমার এটা করার জন্য। 1 নাম্বার হয়েছে, এই প্রবাসে যারা থাকে বা প্রবাসে যাবে, সে ভিআইপিদের মতো যাবে, ভিআইপিদের মতো আসবে, তার সর্বোচ্চ কমফোর্ট দিতে হবে। এই মানুষগুলো 15 বছর 20 বছর ছোট বাচ্চা রেখে যায়, সেই বাচ্চা বিয়ে করার পরে বিদেশ থেকে ফিরে আসতে পারে না। এটা কোনো জীবন হলো নাকি? এই মানুষগুলোর জন্য সর্বোচ্চ কমফোর্ট আপনাকে এনশিওর করতে হবে। যে হসপিটালগুলোতে মানুষ ফ্লোরে শুয়ে থাকে, ভাই আমার দেশের এখন এই মুহূর্তে $34 বিলিয়ন আমার রিজার্ভ দিয়ে যদি আমি বাংলাদেশের মানুষকে বাঁচাইতে পারি, আমার এই টাকা দিয়ে কী হবে? খুব বেশি না, 5টা হসপিটাল করেন আপনি এখান থেকে $3 বিলিয়ন খালি খরচ করেন। আমার $3 বিলিয়ন পদ্মা সেতু করা হয়েছে না, 32 কোটি টাকা দিয়ে 45 কোটি টাকার উপরে গিয়েছে, প্রায় $4 বিলিয়ন খরচ হয়েছে। আমি আর $4 বিলিয়ন দরকার নেই, $2 বিলিয়ন খরচ করেন, 5টা হসপিটাল করেন। ভাই এই দেশে কোনো মানুষ চিকিৎসাহীন হয়ে মারা যাবে না। এর মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, কেন মারা যাবে? এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই, প্রবাসীদের জন্য করতে চাই। যেই অফিসগুলোতে ঘুষের জন্য মানুষ কোনো কাজ করতে পারে না, এই ঘুষ সেগুলো বন্ধ করতে হবে ভাই। যেই স্টাইলে এই বাংলাদেশ 54 বছর চলেছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসার জন্য আগামীকালকে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আপনাকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসাইন, যদি নাকি এই জামাত ইসলাম যদি আপনাদেরকে যেই স্বপ্ন দেখাচ্ছে, আমি নিজেও যেটা দেখাচ্ছি, এই পথে যদি না চলে, আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন 2031 সালের নির্বাচনে আমি প্রথম ব্যক্তি হব যিনি কিনা জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচনে ক্যাম্পেইন করব। এটা আজকে আপনাদেরকে বলে রাখলাম খুব সুস্পষ্টভাবে। ভাই বিএনপিতে আমার বহু পছন্দের মানুষ আছে। ইভেন আপনি জানেন যে আমি বিএনপির এরকম অনেক জায়গাতে আছে যেই জায়গার বিরুদ্ধে কোনো ওই জায়গার জামাতের ওই ক্যান্ডিডেট যদি আমার বলেও না যে আমি তার পক্ষে নির্বাচন করার জন্য তার পক্ষে কিছু একটা পোস্ট করার জন্য, আমি করবো না, নাম বলবো না আমি কার, ঢাকাতেও আছে এমনকি, আমি তার পক্ষে করবো না। আমার কিন্তু অনেক পছন্দের মানুষ আছে বিএনপিতে, এই যে আলতাফ হোসেন চৌধুরী আমার খুব পছন্দের মানুষ, এই লোকটা কিন্তু আমি তার পক্ষে আমি ভোট চাচ্ছি। ওখানে যারা ভোটার আছেন আলতাফ ভাইয়ের ভোট দিয়েন। এরকম অনেকগুলো জায়গা আছে, অন্তত 8-10টা জায়গা আছে আমার খুব খুব কাছের মানুষ বিএনপি নির্বাচন করছে। আপনারা আমার শত্রু না। সব শেষ যেই কথাটা বলে শেষ করতে চাই, বিএনপির ভাইরা হারের জন্য প্রস্তুতি নেন।
জিতলে কি করবেন, ভাঙিয়া ফেলবেন, উল্টায় ফেলবেন, ছিঁড়া ফেলবেন, ওগুলি আপাতত একটু পকেটে রাখেন, রেখে হারের জন্য প্রস্তুতি নেন। আগামীকালকে রাতে যখন 200-250 বের হবে, আপনার ফলাফল বের হবে, এরপরে দেশে যদি কোনো ক্যাওস তৈরি করতে চান, সেখানে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। সো যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, কোনো ধরনের শয়তানি করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আম ছালা সব সমানে যাবে। নির্বাচন করবেন, হারবেন, হারার পরে চুপচাপ থাকবেন, সামনের 5 বছর পরে কি করবেন সেটা করার জন্য প্রস্তুতি নেবেন। আগের মতো আপনারা জেলেও কেউ পাঠাবে না, আগের মতো গুমও করবে না, শিলং সালাউদ্দিনের মতো শিলংয়ে যেয়ে বসে থাকতে হবে না, দেশেই থাকবেন। এই জামাত ইসলাম আপনাকে যথেষ্ট সম্মান করবে, যথেষ্ট সম্মান করা হবে আপনাদেরকে। কোনো এই অ্যাগ্রেসিভ কোনো কিছু, কোনো সিদ্ধান্ত, কোনো ধরনের আচরণ আপনাদের সাথে জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে করবে না, আমি আপনার গ্যারান্টি দিলাম এটা। সো নির্বাচন সাধারণ মানুষ যাকে সমর্থন দেয়, যার প্রতি তাদের ভোট দেয়, সে বাংলাদেশে নির্বাচিত হবে, তারা দল গঠন করবে, সরকার গঠন করবে, তারা দেশ পরিচালনা করবে, বাকিটা বিরোধী দল হিসেবে থাকবে। আপনারা যে এই মুহূর্তে 2025-26 সালে যে আপনারা নির্বাচন করছেন, এটা করার কথা ছিল না, আপনারা ছেড়েই দিয়েছিলেন। 24-এ হয়েছে, আবার 29-এ হবে, আওয়ামী লীগই আসবে। আজকে নির্বাচন করতে পেরেছেন, এইটাই বিশাল ব্যাপার। জেলখানা থেকে বাবর ভাইয়ের বের হওয়ার কথা ছিল না, বের হয়েছেন। বের হয়ে তারপরে আপনি যে নির্বাচন করছেন, এটা মিরাক্কেল, এটা আল্লাহ নিজে আপনাকে দান করেছে। ওই জায়গা থেকে আওয়ামী লীগের মতো দানব নাই, আপনি বিরোধী দল হিসাবেও একটা ক্ষমতা নিয়ে আছেন দেশে, এটাই আপাতত অনেক বড় কিছু। দল গুছান, দলের যে সমস্যা আছে, যেগুলো মানুষ পছন্দ করে না, সেগুলো বন্ধ করেন, বাদ দেন, দিয়ে নতুন করে তৈরি করেন। ভালো কিছু করলে জামাত ইসলামের যেই সমস্যাগুলো থাকবে এই 5 বছরে, এগুলো বিরুদ্ধে একটা জনমত তৈরি করবেন, করে মানুষকে বুঝাবেন যে আমরা এগুলো কাটায় উঠতে চাই, এই করবে, এবং আপনার কার্যক্রম দেখেই বুঝবে যে আপনার আসলে ভালো কিছু করবেন কিনা। টাকা পয়সা নিয়ে, মনোনয়ন দিয়া, টাকা পয়সা নিয়ে ধান্দাবাজি করে, তারপরে দল গঠন করে চোর বাটপার ঋণ খেলাপিরে দিবেন, তারপরে চাঁদাবাজদের বহিষ্কার হওয়া লোকজনরা আবার ফের দলে ফিরায় না, তার মনোনয়ন দিবেন, এইভাবে তো ভাই মানুষ আপনারা পছন্দ করবে না। সো দল করতে হইলে, জামাত ইসলাম অনেক খারাপ, জামাত ইসলামের কোনো বহুত সমস্যা, যা মনে হচ্ছে আপনি মনে করেন, জামাত ইসলাম নিজের টাকায় রাজনীতি করে, মানুষের দোকান থেকে টাকা তুলে চাঁদাবাজি করে রাজনীতি করে না। আপনারা সেই ব্যবস্থা করতে হবে। আপনার দলের মানুষ টাকা দিয়ে রাজনীতি করবে, যেদিন দলের মানুষ দলের টাকা দিয়ে রাজনীতি করবে, সেই দিন আপনার ঘরের সামনে এই বালু ট্রাক বসায় রেখে আসতে পারবে না, ওইটারে উল্টায় ফেলবে। কারণ ওর দল করে ওর নিজের টাকা দিয়ে, নিজের খরচ দিয়ে। এক একজন রোকন নিজের প্রতি মাসের বেতনের 5% দিয়ে দেয়। 1 লাখ টাকা যে বেতন পায়, সে 5,000 টাকা দলকে দিয়ে দিতেই হবে, বাধ্যতামূলক। সে দল থেকে কোনো কিছু নেয় না। এটা হচ্ছে তাদের রাজনীতি। সেই ধরনের একটা দলের সাথে আপনি কম্পিটিশন করবেন, আপনার তো এরকম কোনো কিছু জিনিস তো আপনাকে উদ্ভাবন করতে হবে, করে তারপরে নতুন করে আপনাকে দল গুছাইতে হবে। বাংলাদেশের মানুষ যা চায় সেটা বুঝাইয়া, সেটা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করবেন। মানুষ যদি মনে করে ক্ষমতায় আসবেন, এর তো কোনো স্বৈরাচার নাই, এখানে বিশাল আকারের কোনো কিছু নাই। যা বলা হচ্ছে আগে থেকেই, যে যদি সুষ্ঠু এবং কি যেন বলে, এই হইলে আমরা নির্বাচন মানব। আগে থেকে হারলে কি বলবে, এটার মোটামুটি একটা দিয়ে দিল, যে হেরেই তারপরে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এনে ওইটা বলেন। এই দেশে কোনোদিন বিরোধী দলে গিয়ে কেউ নির্বাচন মানে নাই, কারচুপি ছাড়া বলেও না। আপনারা ওইটাই বলেন, সমস্যা নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করা যাবে না। যদি বাড়াবাড়ি করেন, আওয়ামী লীগ আছে, ডিজিএফের একটা গ্রুপ আছে, তারা কিন্তু ঝামেলা বাঁধাবে। এটা আজকে বলে রাখলাম। চুপচাপ থেকে সুন্দরভাবে একটা মানে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন শেষে দল গঠন করে সরকার গঠন করবে, যে কোনো একটা দল, তারা করবে। আবারও সবশেষ আপনাদের কাছে, আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। 2টা দল নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই দলটারে আপনার মনে হয়, আপনার বাড়ির পাশের যেই মানুষটা দেখে 2জনকে এক জায়গায় দাঁড় করাবেন, করায় চিন্তা করবেন কোন মানুষটাকে আপনার ভোট দেওয়া উচিত, তাকেই দিয়েন। আমার কথা শোনার দরকার নাই। আল্লাহ হাফেজ।